আজকের প্ল্যান ছিল হচ্ছে খুবই বেসিক লেভেলের ডিসকাশন করা, গিট স্টার্ট করে দেওয়া সবার জন্য। আর যে আর যদি সবারকে আকাশ যেটা বললো যে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ফার্দার কোনো কোশ্চেন থাকে গিট নিয়ে, কোনো ইন্টারনাল ডিটেলস কোশ্চেন অথবা যদি আদার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোশ্চেন, সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। আর আকাশ যেহেতু আমাকে নিয়ে অনেক কিছু বললো, আমি আকাশকে নিয়ে কুইক একটা কথা বলি। আকাশকে অনেক ধন্যবাদ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, আর সবাইকে তাদের নলেজ শেয়ার করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আকাশ আমার ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড, আর একই সাথে ফ্রেন্ড এবং মেন্টর। সো বেসিক্যালি ইউনিভার্সিটি লাইফে আমি টিচারদের থেকে যতটা না শিখেছি, আকাশ থেকে বলা যায় প্রায় সমান পরিমাণই শিখেছি। আর লাকিলি আকাশও এখন টিচার, সো ও তার ফিলান্থ্রপিক কাজগুলো কন্টিনিউ করতে পারতেছে। সো আর কোনো কথা না বলে শুরু করে দেই। গিট বেসিক্যালি আমি ইউজ করা শুরু করি আমার ফার্স্ট জব থেকে। ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত গিট নলেজ তেমন একটা ছিল না। এখানে পোলে একটা কোশ্চেন ছিল যে আমাদের গিটের এক্সপিরিয়েন্স কেমন। সো এখানে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমার অ্যান্সারটা হচ্ছে স্কেয়ার্ড টু ইউজ। আমি গিট জাস্ট নাম শুনেছিলাম, কিন্তু ভাবতাম যে খুবই হেভি ওয়েট কিছু একটা, স্টুডেন্টদের জন্য এটা কোনো দরকারই নাই, যারা হচ্ছে শুধু প্রফেশনাল তারা ইউজ করবে। কিন্তু পরে যখন আমি গিট ইউজ করা শুরু করি তখন এক্সপিরিয়েন্সটা পুরোপুরি ডিফারেন্ট। গিট অনেক কমপ্লেক্স একটা টুল, কিন্তু ইউজ করা খুবই ইজি। কোনো ইন্টারনাল ডিটেলস না জেনে খুব ইজিলি ইউজ করা যায়, খুব ইজিলি প্রজেক্ট ম্যানেজ করা যায়। তো আলটিমেটলি যেটা পরে হলো যে প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানিতে দেখলাম গিট হচ্ছে জাস্ট ব্রেড এন্ড বাটার, সবারই ওয়ার্ক ফ্লোতে একটা ম্যান্ডেটরি আইটেম। আর হচ্ছে নিজেও যখন কোনো পার্সোনাল প্রজেক্ট করি সবার আগে যেটা করি, আগে প্রজেক্টটাকে গিট ইনিশিয়ালাইজ করি। সো আজকে আমরা মোটামুটি খুবই ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখব। আর প্রথমেই দেখে নেই আজকে আমরা কি কি জিনিস আলোচনা করতে যাচ্ছি। সো প্রথমেই আমরা একটু বুঝার চেষ্টা করবো ভার্সন কন্ট্রোল বা সোর্স কন্ট্রোল সিস্টেম বলতে আমরা আসলে কি বুঝি। তারপর হচ্ছে আমরা দেখবো গিটের শুরুটা আসলে কিভাবে হলো। তারপর যারা এখনো আমরা গিট একেবারে ইনস্টল করি নাই অথবা কিভাবে ইউজ করতে হবে জানি না, তাদের জন্য কিছু লিংক, কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে শুরু করতে হবে। তারপর বেসিক সেটআপ শেষ করার পরে দেন হচ্ছে আমাদের কিছু জিনিস কনফিগার করতে হয়, খুবই মিনিমাল কনফিগারেশন এখানে দেখানোর চেষ্টা করব। তারপর মোস্টলি গিট আমরা যেভাবে ইউজ করব, গিট এবং গিটহাব কিভাবে ইউজ করব, কিভাবে গিট ইউজ করে আমরা আমাদের বাকি প্রজেক্ট মেটদের সাথে কোলাবোরেট করব। আর যেহেতু এটা খুবই ফান্ডামেন্টাল লেভেলের সেশন, আর সেশনের লেন্থ খুব বেশি বড় করা সম্ভব না রিমোটলি, সো কিছু পয়েন্টার দিয়ে দেওয়ার চেষ্টা করব যেখান থেকে সবাই আমরা বুঝতে পারবো আমাদের আর কি কি জিনিস জানলে আমরা গিট কমফোর্টেবলি ইউজ করতে পারবো। সো এই সেশনে কভার করার চেষ্টা করব খুবই মিনিমাল জিনিস যেগুলো জানলে আমরা গিট ইউজ করতে পারবো, আর কিছু পয়েন্টার দিব যেগুলো জানলে আমরা গিট কনফিডেন্টলি গিট ইউজ করতে পারবো। কোনো ক্রিটিক্যাল প্রবলেম হলে তখন আমরা সেগুলো ট্যাকল করার ট্রাই করতে পারবো। সো আর শুরু করে দেই। প্রথমে হচ্ছে আমাদের ভিসিএম ভার্সন কন্ট্রোল সিস্টেম অথবা সোর্স কন্ট্রোল ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি। সো আমি যখন ফার্স্ট প্রজেক্ট করি জাভা প্রজেক্ট, তখন হচ্ছে আমার ভার্সন কন্ট্রোল অনেকটা এরকম ছিল, এবং আমার মনে হয় আমাদের ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট তাদের এক্সপিরিয়েন্সটা অনেকটা এরকম। আমরা প্রথমে কি করি, একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করি, দেন কিছু চেঞ্জ করার পর আমরা দেখা যায় যে পুরোনো প্রজেক্ট ফোল্ডারটা রেখে আরেকটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করি, নামটা দেই অনেকটা এরকম আপডেটেড বা লেটেস্ট। দেন হচ্ছে কাজ কাজ একটু গুছিয়ে আসলে, সাবমিশনের টাইম আসলে তখন যেটা আমরা করি এটাকে ফাইনাল নাম দেই, দেন ফাইনালও চলতে থাকে ভার্সনিং। সো এটা হচ্ছে বলা যায় পৃথিবীর সবচেয়ে আদিমতম ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেটা যেটা এখনো চলে আসতেছে। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা অ্যাকচুয়ালি ইউজ করি। ফাইনালি হচ্ছে আমরা একটা জিপ ফাইল ক্রিয়েট করে দেন আমরা আমাদের প্রজেক্ট মেটদের সাথে শেয়ার করি অথবা আমাদের টিচারের সাথে শেয়ার করি। সো এই ভার্সন কন্ট্রোলিং সিস্টেমের অনেকগুলো প্রবলেম। সেটা হচ্ছে যখন আমি প্রজেক্টটা এখানে শুরু করলাম তখন আমার টিমমেটরাও দেখা যাচ্ছে যে সেও তার পিসিতে জাভা প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলো, সেও কাজ করা শুরু করলো, কিন্তু তার কাজ আমার কাজের মধ্যে কোনো সিনক্রোনাইজেশন থাকলো না। তারপর হচ্ছে খুবই ক্লাটার্ড হয়ে গেল আমার প্রজেক্টটার
হিস্ট্রি ছড়ানো ছিটানো বিভিন্ন ডিরেক্টরিতে। প্রথমে হয়তো আমি খুবই বেসিক সেট আপ করলাম, সেটার সব এখানে, দেন হচ্ছে আমি আরো কিছু কাজ করলাম, সেটার হিস্ট্রি এখানে, তো হিস্ট্রি হচ্ছে পুরোপুরি লস্ট। দেন ফাইনালি যখন আমি শেয়ার করতে যাব, তখনও সেটাও খুবই আনপ্রফেশনাল ওয়েতে হচ্ছে আমি শেয়ার করলাম। এটা হচ্ছে কারোর জন্য, যে কোডটা পড়বে তার জন্য খুবই ইনকনভিনিয়েন্ট। সে আনজিপ করতে হবে, দেন সে আইডি তে ইম্পোর্ট করতে হবে, তারপর সে কোডটা পড়তে হবে, খুবই ইনকনভিনিয়েন্ট। আর এই ডেভেলপমেন্ট প্রসেসের মাঝখানে আমি যদি চাই যে আমার কোডটা কেউ রিভিউ করুক, সেটাও এখানে এই প্রসেসে ইম্পসিবল। আমাদের যেটা করতে হবে যে ইন্টারমিডিয়েট কোন একটা অবস্থা থেকে আমাদের সেটা জিপ করে দেন হচ্ছে তাকে পাঠাবো, সে আনজিপ করবে, সে দেখবে। সো এটা খুবই আনপ্রফেশনাল ওয়ে সোর্স কন্ট্রোল ম্যানেজমেন্টের। এটা সলভ করার জন্য অনেকগুলো টুল অনেক আগে থেকেই চলে আসছে। এর মধ্যে এইগুলো হচ্ছে সবচেয়ে পপুলার, যেগুলো আমি ডান পাশে দেখাচ্ছি, গিট, সাবভার্সন, মার্কুরিয়াল, সিভিএস, বিটকিপার, এগুলো হচ্ছে সবচেয়ে পপুলার। এর মধ্যে আজকে আমরা ডেফিনেটলি গিট নিয়ে কথা বলবো শুধু। আর খুব যেটা হবে যে আমরা আমাদের প্রজেক্ট গুলোতে ম্যাক্সিমাম জাস্ট গিট ইউজ করতে পারবো, কিন্তু দেখা যাবে যে কোনো পুরোনো কোনো প্রজেক্টে যদি আমরা কাজ করতে যাই, তখন হয়তো সাবভার্সন বা মার্কুরিয়াল এগুলো হয়তো ইউজ করা লাগতে পারে। কিন্তু কোর কনসেপ্ট অনেকটাই একই রকম। তো আমরা যদি গিট ভালো মতো বুঝি, তাহলে এগুলো যে কোনোটাতেই কাজ করতে সমস্যার কথা না। এখন একটু বলি গিট কিভাবে শুরু হলো। তো বেসিক্যালি গিটের শুরুটা হচ্ছে, আমরা সবাই লিনাস টরভাল্ডকে হয়তো চিনি, যারা চিনি না, লিনাস টরভাল্ড হচ্ছে লিনাক্স কার্নেলের প্রিন্সিপাল ডেভেলপার। সো লিনাস টরভাল্ড তার গিট লিনাক্স কার্নেলের জন্য তখন তার ইউজ করতো বিটকিপার। বিটকিপার ভালোই চলছিল, কিন্তু বিটকিপার যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে লাইসেন্সিং প্রবলেম। সো ওরা ওদের ফ্রি লাইসেন্সিং বাদ দিয়ে ওরা প্রপ্রাইটারি লাইসেন্সিং এ চেঞ্জ করলো, যেটা এরপর যেটা হলো অনেক লিনাক্স ডেভেলপাররাই ওরা ওদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিল বিটকিপারে। ওরা ওরা বললো ওরা বিটকিপার ইউজ করবে না। সো যেটা হলো যে লিনাক্স ডেভেলপমেন্টে একটু প্রবলেম দেখা দিল। তখন লিনাস টরভাল যেটা বললো যে তারা নিজেরাই একটা সোর্স কন্ট্রোল ম্যানেজমেন্ট ডেভেলপ করবে, একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করবে, এবং সেটার জন্য 3টা বেসিক রিকোয়ারমেন্ট সেট করলো, যে আমাদের ভার্সন কন্ট্রোল সিস্টেমের বা সেটার হচ্ছে এই 3টা মিনিমাম রিকোয়ারমেন্ট সাপোর্ট করতে হবে। সো এর মধ্যে প্রথমটা হচ্ছে, তখনকার আরেকটা পপুলার ভার্সন কন্ট্রোল সিস্টেম ছিল হচ্ছে সিভিএস, কনকারেন্ট ভার্সন সিস্টেম। সো লিনাস টরভাল্ড কোনো কারণে এটা খুবই হেড করতো। সো সে সেজন্য ফার্স্ট প্রিন্সিপাল যেটা সেট করলো যে সিভিএস কে এক্সাম্পল হিসেবে নিতে হবে। সো সিভিএস এ যা যা করে সেটা সেটা করা যাবে না। আর যদি ডাউটে থাকে যে অ্যাকচুয়ালি কি করব, সিভিএস এটা এইভাবে করে, সো আমি কিভাবে করব এই নতুন ভার্সন কন্ট্রোল সিস্টেমে, সো সে বললো যে এক্স্যাক্টলি অপোজিটটা করতে। ওকে। সো দেন হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যে এটা ডিস্ট্রিবিউটেড ওয়ার্কফ্লো সাপোর্ট করতে হবে বিটকিপারের মতো। আর কিভাবে ডিস্ট্রিবিউটেড ওয়ার্কফ্লো সাপোর্ট করে সেটা আমরা পরে দেখবো। দেন হচ্ছে খুবই প্রাইমারি রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে এই সোর্স কন্ট্রোল সিস্টেম সে হচ্ছে রিপোজিটরি করাপশন অথবা কোন বেসিক সিকিউরিটি সে যেন প্রোভাইড করতে পারে। সো এভাবেই গিটের শুরু। আর দেন হচ্ছে লিনাস টরভাল্ড আর লিনাক্স কার্নেলের মেইন টিম যারা, ওরা হচ্ছে গিট ডেভেলপ করলো, ওপেন সোর্স করে দিল ডেফিনেটলি। এরপর থেকে হচ্ছে আরো অনেক নতুন কন্ট্রিবিউটর যোগ হলো, এবং ওরা গিটকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। এখন যারা হচ্ছে আমরা এখনো গিট ইনস্টল করি নাই অথবা জানি না কিভাবে করব, তাদের জন্য হচ্ছে আমরা এখান থেকে খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারি এই লিংক থেকে। আর এখানে সব প্ল্যাটফর্মের জন্যই গিট সাপোর্ট করে। যখন আমরা ম্যাকে বা লিনাক্সে আমরা ডিফল্ট টার্মিনাল থেকে ইউজ করি, কিন্তু উইন্ডোজের জন্য গিটের একটা নিজস্ব টার্মিনাল আছে, সো সেটা থেকে ইউজ করা বেশি কনভিনিয়েন্ট। আর এটা হচ্ছে গিটের ক্লায়েন্ট সাইড। যখন আমি নিজের পিসিতে যখন আমি ভার্সন কন্ট্রোল করব, তখন তখন হচ্ছে আমরা কিভাবে করব। সো এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। আর github.com, গিটল্যাব আর বিটবাকেট এগুলোর নাম আমরা হয়তো অনেকে শুনেছি। এটা হচ্ছে সার্ভার সাইড। সো আমার কোড যদি আমি কোথাও রিমোট কোথাও হোস্ট করতে চাই, কোথাও শেয়ার করতে চাই আমার টিমমেটদের সাথে কোলাবরেট করার জন্য, তখন হচ্ছে এগুলো হচ্ছে সলিউশন। সো যদি আমার ইনস্টলেশন প্রপারলি হয়ে যায়, তখন আমরা যদি চেক করি গিট ভার্সন, এই কমান্ডটা যদি রান করি, তখন হচ্ছে গিট দেখাবে যে ভার্সন হচ্ছে যে ভার্সনটি ইনস্টল করা হয়েছে।
ইনস্টল করার পর প্রথম যে কাজটা সেটা হচ্ছে কিছু মিনিমাল কনফিগারেশন করে নিতে হয়। সেটা হচ্ছে যে যে ইউজার যে তার হচ্ছে নাম, ফুল নেম আর হচ্ছে ইমেল। সো এটা ছাড়াও আরো কিছু কনফিগারেশন আছে, যেমন কোন কালার ফরম্যাটিং কেমন হবে, তারপর হচ্ছে কোন এডিটরে ওপেন করবে। সো আরো অনেক কনফিগারেশন আছে যেগুলো হচ্ছে আমরা ইনিশিয়ালি জানা দরকার নাই, কিন্তু ইউজ করতে করতে আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো ওইগুলো। আচ্ছা, তো এই কনফিগারেশন কমান্ড দুইটা রান করার পরে আমরা যদি এই আমাদের হোম ডিরেক্টরিতে একটা হিডেন ফাইল থাকবে .git config, সেটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে এই কনফিগারেশনটা ওই হিডেন ফাইলে রাইট হয়ে গেছে। আচ্ছা, সো আমাদের এই কমান্ড রান করে কনফিগারেশন অ্যাড না করে আমরা চাইলে ডিরেক্টলি এই ফাইলটা ওপেন করে .git config ওপেন করে সেখানেও আপডেট করে দিতে পারি। আর আরেকটা কমান্ড যেটা হচ্ছে আমরা যদি git config list দেই তাহলে আমরা এই কনফিগারেশন গুলো দেখতে পারবো যে কি কি কনফিগারেশন অলরেডি করা হয়েছে। সো যখন বেসিক কনফিগারেশন শেষ হয়ে গেল তখন হচ্ছে আমরা চিন্তা করি, একটা ইউজ কেস চিন্তা করি যে অ্যাকচুয়ালি এই সোর্স কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম বা গিট হচ্ছে আমাকে কি কি সাপোর্ট দিবে। সো আমার অ্যাকচুয়ালি আমি গিটটা কেন ইউজ করবো এখানে। সো ফার্স্ট অফ অল আমি চাই যে আমি একটা প্রজেক্ট করতেছি গিট 101, আমি চাই যে প্রজেক্টটার হিস্ট্রি মেনটেন করতে বলতে হয়তো আমি এরকম করলাম যে আমি কিছু শুরুতে কিছু কন্ট্রোলারের কাজ করলাম, কিছু ব্যাকএন্ড পার্টে কাজ করলাম। তো আমি চাই যে সেটা একটা হিস্ট্রি থাকবে। সো তারপর আমি ফ্রন্ট এন্ডের কাজ করলাম, তখন সেটা একটা হিস্ট্রি রাখবো আমি। দেন হচ্ছে আহ, আমি একটা বাগ ফিক্স করলাম বা একটা ফিচার এনহ্যান্সমেন্ট করলাম, সেটারও একটা হিস্ট্রি রাখবো। সো যখন প্রজেক্টটা অন্য কেউ দেখবে সে যেন একটা লগ দেখতে পায়, যে সে একটা, তাকে যদি আমি যেন একটা লগ দেখাতে পারি যে এই প্রজেক্টটা এভাবে এখানে আসছে। সো এভাবে যেটা হবে যে কোম্পানিগুলোতে যেটা হয়, একই প্রজেক্টে অনেক মানুষ, অনেক ডেভেলপার একসাথে কাজ করে। আহ, এখন যখন কোন একটা ফাইলে অ্যাকচুয়ালি কিভাবে ফাইলটা আজকের এই পর্যায়ে আসছে, হয়তো 5 বছরের পুরনো কোড বেস, 10 বছরের পুরনো কোড বেস, তখন সে ওই ফাইলটা যেন হিস্ট্রি দেখতে পায়। আর গিটের বা যদি কোন একটা প্রোডাকশন ইস্যু আসলো, সে যেন হিস্ট্রি দেখতে পায় যে রিসেন্টলি কি কি চেঞ্জ এই রিপোজিটরিতে হয়েছে। সো আমিও চাই যে আমার এই প্রজেক্টের জন্য আমার ওরকম আমি লগ যেন মেনটেন করতে পারি। চেঞ্জ গুলোর যে ভার্সনিং, আমি চাই যে আজকে আমি একটা রিলিজ দিলাম, সো এটা যেন আমি একটা মার্কার রাখতে পারি যে এই রিলিজের চেঞ্জ হচ্ছে এইগুলা। দেন হচ্ছে আমি যখন লোকালি কোনো কিছু ডেভেলপ করছি তখন কোন একটা চেঞ্জ করার পরে সেটা আমি চাইলে সেটা হচ্ছে আবার আহ, একটা টুল থেকে যেন আমি দেখতে পাই যে আমি কি কি চেঞ্জ করেছি। আমি জানি আমি কি কি চেঞ্জ করেছি কোডে, কিন্তু আমি যে একটা টুল থেকে যদি দেখতে পাই তাহলে হচ্ছে আমার বড় একটা প্রজেক্টে খুঁজে খুঁজে ফাইলে ফাইলে গিয়ে দেখতে হবে না বা মনে রাখতে হবে না যে এক্স্যাক্টলি আমি রিসেন্টলি কি কি চেঞ্জ করেছি। দেন হচ্ছে আরেকটা প্রাইমারি রিকোয়ারমেন্ট, সাধারণত একটা প্রজেক্টে একের অধিক ইঞ্জিনিয়ার কাজ করে। সো একটা প্রাইমারি রিকোয়ারমেন্ট হচ্ছে যেন অন্য কোলাবোরেটররাও একই সাথে আমার সাথে একই প্রজেক্টে একই কোড বেজের উপর কাজ করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেন কোড রিভিউ করা যেতে পারে। আমি যখন কোড কোনো নর্মালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কালচার হচ্ছে, যারা ইঞ্জিনিয়ারদের মধ্যে দুইটা ভাগ থাকে, যারা হচ্ছে শুধু কোড করে, আরেকটা হচ্ছে শুধু কোড করে এবং কোড রিভিউ করে। সো যেটা হয় যে কোনো একটা কোড আমাদের মেইন অ্যাপ্রুভ হওয়ার জন্য যে এই কোডটা অ্যাকচুয়ালি কারেক্ট কিনা বা কনভেনশন মেনটেন করছে কিনা, সেটার জন্য হচ্ছে কোড রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। সো এটাও যেন এই আমাকে গিট যেন অ্যালাউ করে বা এই ভার্সন কন্ট্রোল বা সোর্স কন্ট্রোল ম্যানেজমেন্ট যেন আমাকে অ্যালাউ করে। দেন হচ্ছে এটা যেন আমি কোথাও হোস্ট করতে পারি, আমার সোর্স প্রজেক্টটা আমি নিজের পিসিতে না রেখে আমি যেন সিকিউরলি কোথাও যেন হোস্ট করতে পারি। সো এইগুলাই হচ্ছে আমাদের এই সোর্স কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আমাদের এক্সপেকটেশন। আমরা এরপর দেখবো যে আসলে আমরা এই প্রাইমারি যে বেসিক রিকোয়ারমেন্ট গুলা যে একটা প্রজেক্টের জন্য যেগুলো খুবই প্রয়োজন, সেগুলো আমাদের কিভাবে গিট এবং গিটহাব কিভাবে হেল্প করে সেগুলো অ্যাচিভ করতে। তো প্রথমেই যেটা আমরা করি যে একটা ফোল্ডারে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি গিট 101। এরপর সেখানে যদি আমরা গিট স্টেটাস এই কমান্ডটা যদি সেই ডিরেক্টরিতে রান করি, সেই এই ডিরেক্টরিতে রান করা বলতে যেটা বুঝাচ্ছি, আমরা টার্মিনাল থেকে ডিরেক্টরি চেঞ্জ করে করে সেখানে গেলাম, তারপর হচ্ছে আমরা এই কমান্ডটা রান যদি করি তাহলে একটা এরর দিবে। যেটা এররটা এরকম হতে পারে যে এটা হচ্ছে কোনো গিট রিপোজিটরি না, এটা নিয়ে সে কমপ্লেইন করবে। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে,
এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যে গিট প্রজেক্ট শুরু করার জন্য। সেটা আমরা যেটা করব সেটা হচ্ছে গিট ইনিট করব। আচ্ছা, গিট ইনিট করলে যেটা করবে যে এটা আউটপুট দেখাবে অনেকটা এরকম যে একটা গিট রিপোজিটরি সে ইনিশিয়ালাইজ করে দিবে এই প্রজেক্টের ভিতরে। সো এটার জন্য ডিফারেন্ট কি, আমি যদি আমার রেগুলার ফাইলগুলো দেখি সেখানে আমি কিছুই দেখবো না। এটা গিট যেটা করবে একটা হিডেন ফোল্ডার ক্রিয়েট করে দিবে, সেটা হচ্ছে ডট গিট নামে। সো আর ডট গিট এর ভিতরেই হচ্ছে গিট তার যাবতীয় হিস্ট্রি, লগ, ইন্ডেক্স, গিটের এক্স্যাক্টলি যা যা করতে হয় গিট সবকিছু এখানেই করবে। সে ডট গিট এই ফোল্ডারটার ভিতরেই করবে, সে মেইন প্রজেক্ট স্ট্রাকচারে কোনো ফাইলে কোনো ইন্টারাপ্ট করবে না। তো এটা হচ্ছে খুবই চমৎকার একটা জিনিস যে গিট মেইন ওয়ার্কফ্লোতে কোনো ইন্টারাপ্ট না করেই সে পুরো প্রজেক্টের ভার্সন খুব সুন্দরভাবে মেনটেন করতে পারে। সো এটা হচ্ছে বেসিক পার্ট যে আমরা প্রথমে গিট ইনিট করব, প্রজেক্ট ইনিশিয়ালাইজ করে ফেলবো। দেন যদি আমরা গিট স্ট্যাটাস চেক করি, এটা হচ্ছে আরেকটা কমান্ড যে আমাদের কারেন্টলি আমি যে প্রজেক্টে আছি সেটার স্ট্যাটাস দেখার জন্য আমরা গিট স্ট্যাটাস চেক করি। সো গিট স্ট্যাটাস চেক করতে গেলে গিট যেটা আমাকে বলবে যে কারেন্টলি হচ্ছে সে মাস্টার ব্রাঞ্চে এখনো কোনো কমিট করা হয় নাই। এগুলো হচ্ছে আমরা এখানে এগুলোর ডিটেলস আমরা পরে যাব, যে ব্রাঞ্চ এবং কমিট এগুলো ডিটেলস আমরা পরে যাচ্ছি। প্রথমে যেটা জাস্ট আপাতত এটা বলে রাখি যে যখন আমি কোনো একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করি তখন গিট ডিফল্ট একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে, সেটা হচ্ছে মাস্টার। সো এখন আমরা যা যা চেঞ্জ করবো সব হচ্ছে মাস্টার ব্রাঞ্চে। ব্রাঞ্চিং নিয়ে আমি পরে আরো কথা বলবো, আপাতত হচ্ছে আমরা এটা স্কিপ করতেছি। আচ্ছা, সো এখন যারা আমরা নিজেরা ট্রাই আউট করবো তাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করব এখানে এই প্রজেক্টে। আমি বললাম যে আমার ফ্রন্ট এন্ড ডট পাইথন আর ব্যাক এন্ড ডট পিওয়াই, এই দুইটা হচ্ছে আমার ফার্স্ট প্রজেক্টের আমার ইনিশিয়াল কাজ। সো আমি যেটা করলাম যে দুইটা ফাইল ক্রিয়েট করলাম, দেন যদি আমি গিট স্ট্যাটাস চেক করি তখন হচ্ছে গিট আমাকে বলবে যে এই ফাইলগুলো হচ্ছে এখনো ট্র্যাক করা হয়নি। তার মানে এই দুইটা ফাইল আমার ডিরেক্টরিতে আমি অলরেডি অ্যাড করেছি আমার প্রজেক্ট ডিরেক্টরিতে, কিন্তু গিট এখন এগুলো ট্র্যাক করা শুরু করে নাই। আচ্ছা, এখন আমি যদি চাই গিট আমার ফাইলগুলো ট্র্যাক করুক তখন আমরা কি করব? তখন হচ্ছে যেটা বলবো যে আমি চাই যেমন এখানে আমি চাই আমি ফ্রন্ট এন্ড ডট পিওয়াই আমার এই সোর্স ফাইলটা আমি ট্র্যাক করতে চাই এখন। সো আমরা যেটা করব git add frontend.py git add file name এই কমান্ডটা আমরা রান করব। আর আমরা যদি চাই যে কারেন্ট ডিরেক্টরিতে যতগুলো ফাইল আছে আমরা সবই একসাথে ট্র্যাক করতে যাই, আমরা একটা একটা করে ফাইল নাম এভাবে না দিয়ে, তাহলে আমরা ওয়াইল্ড কার্ড ইউজ করতে পারি, git add ডট দিলেই সে সব অ্যাড করে নেবে। আচ্ছা, সো আমি যদি frontend.py অ্যাড করার পরে আমি যদি এখন git স্ট্যাটাস দেখি তাহলে আমাকে কি দেখাবে? তাহলে যেটা দেখাবে সেটা হচ্ছে আমি এখন মাস্টার ব্রাঞ্চে, আর সে এই ফাইলটা frontend.py সে ট্র্যাক করা শুরু করলো আর backend.py এখনো আনট্র্যাক। আচ্ছা, এখন আমি চাই যে আমি ফ্রন্ট এন্ডে কিছু কাজ করেছি, সো আমি ফ্রন্ট এন্ডের কাজটা একটা কমিটে দিব। আমি ফ্রন্ট এন্ডের কাজটা একটা লগ করব যে আমি ফ্রন্ট এন্ডের কাজটা শেষ সো বা শুরু করলাম, এটা একটা লগ রাখতে চাই। সো এরপর লগ রাখার জন্য যেটা আমি বলবো যে git commit -m git commit -m এটা হচ্ছে আর হচ্ছে কমিট মেসেজ। সো এটা মানে হচ্ছে আমি যে জিনিসটা লগ করলাম তার একটা ব্রিফ ডেসক্রিপশন। সো এটা হচ্ছে কমিট মেসেজের দুইটা পার্ট, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডেসক্রিপশন। সো এখানে আমি শুধু টাইটেলটাই দিলাম, আমি এখানে ডেসক্রিপশন দেই নাই। ইউজুয়ালি যেটা বেস্ট প্র্যাকটিস সেটা হচ্ছে যে চেঞ্জটা করা হচ্ছে তার একটা মিনিংফুল টাইটেল এবং তার একটা ডেসক্রিপশন, যেন যারা পরে যারা কোড দেখতে পায়, তারা হিস্ট্রি দেখে, তারা যেন বুঝতে পারে যে এখানে এক্স্যাক্টলি কি চেঞ্জটা হয়েছে। সো আলটিমেটলি যেটা হয় যে এটা শুধু অন্য ইঞ্জিনিয়ারদের জন্য, এটা নিজেদের জন্য অনেক হেল্প করে, কারণ আমরা বেসিক্যালি অনেক প্রজেক্টে কাজ করি বা অনেকদিন কাজ করার পর আমরা সাধারণত ভুলে যাই যে আমরা কি করেছিলাম তখন। সো এটা হচ্ছে সেই সেই লক করার কমান্ড। সো আমরা একটা কমিট ইস্যু করলাম এখানে, দেন এটার পর যদি আমি স্ট্যাটাস দেখি তখন দেখবো যে আমাদের এখনো backend.py এখনো আনট্র্যাকড, কারণ এটা হচ্ছে আমি অ্যাড করি নাই এখনো। আর কোনো আনট্র্যাকড এখানে ফাইল দেখাচ্ছে না বা আনকমিটেড কোনো চেঞ্জ দেখাচ্ছে না, কারণ যেটা হচ্ছে আমি আগে অ্যাড করেছি সেটা আমি অলরেডি এখানে কমিট করে দিয়েছি। এখন আরেকটা ইম্পর্টেন্ট কমান্ড হচ্ছে git log। এখন আমি যদি লগ দেখতে চাই যে কি কি চেঞ্জ হলো সো ফার আমার রিপোজিটরিতে, আমি যদি git log এই কমান্ডটা রান করি তাহলে এটা দেখাবে হচ্ছে এরকম যে কমিটটা কি হলো, কমিটের একটা হ্যাশ আইডি থাকবে, দেন কমিটের অথরকে,
কখন করা হলো, আর হচ্ছে এখানে যে কমিট মেসেজটা। সো এভাবে গিট হচ্ছে একটা ইউনিক হ্যাশ জেনারেট করবে দেন প্রতিটা কমিটের জন্য, আর হচ্ছে এভাবে সুন্দর করে হিস্ট্রিটা দেখাবে। দেন হচ্ছে আমরা হয়তো যেটা করব যে ব্যাকএন্ড ডট পিওয়াই এটাকেও আমরা ট্র্যাক করব, দেন এটাকেও আমরা এই চেঞ্জটাকে ব্যাকএন্ডের চেঞ্জগুলোকে আমরা কমিট করব। সো ব্যাকএন্ড ডট পিওয়াই কমিট করার পরে যদি আমরা লগ দেখি, তাহলে যেটা দেখাবে যে আমাকে লগে দুইটা কমিট দেখাবে, যে প্রথম কমিট দেন হচ্ছে সেকেন্ড কমিটটা। সো লগ দেখা এটা হচ্ছে খুবই মিনিমাল কমান্ড। এটা হচ্ছে অনেকভাবে কাস্টমাইজ করা, যে আমরা চাইলে এটাকে ওয়ান লাইনার করে দেখতে পারি, চাইলে আরো ডিটেলস লগ দেখতে পারি যে এখানে এক্স্যাক্টলি কি চেঞ্জ হয়েছিল এই কমিটে, বা এই কমিটে কি চেঞ্জ হয়েছিল, এটা করার জন্য আরো কিছু এই লগকে আরো কাস্টমাইজ করা যায়। সো সেটা হচ্ছে আমরা নিজেরাই এক্সপ্লোর করব। আচ্ছা, তারপর এখন জেনারেল ওয়ার্কফ্লো যেটা হয়, যে আমরা ফ্রন্ট এন্ডে কিছু কাজ করলাম, ফ্রন্ট এন্ডের কাজ ব্যাক এন্ডের কাজ আমরা কমিট করলাম, তারপর দেখা যায় যে আমরা কি করি, ফ্রন্ট এন্ডে হয়তো আরো কিছু এনহ্যান্সমেন্ট করি বা ব্যাক এন্ডে কিছু এনহ্যান্সমেন্ট করি। সো আমার এই ইউজ কেসে আমি যেটা ধরে নেই যে আমি ফ্রন্ট এন্ডে আরো কিছু লাইন চেঞ্জ করলাম, কিছু অ্যাড করলাম। এখন যখন আমি টার্মিনাল থেকে যদি আমি ডিফটা দেখতে চাই, যদি আমি দেখতে চাই যে আমি কি কি চেঞ্জ করেছি, কি কি লাইন অ্যাড করেছি, কি ডিলিট করেছি, তাহলে যেটা কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে গিট ডিফ। সো গিট ডিফ ইউজ করে আমরা সুন্দর করে দেখতে পারি যে এখানে ফ্রন্ট এন্ডে কিছু লাইন ডিলিট হয়েছে, কিছু অ্যাড হয়েছে। সো এটা হচ্ছে প্লাস গ্রিন সাইন। এটা খুবই ইনটুইটিভ, এটা বেসিক্যালি এক্সপ্লেন করার কিছু নাই, এটা দেখলেই খুবই সবার বুঝে ফেলা উচিত। দেন এখন হচ্ছে আমরা তখন আবার আগের মতো এই চেঞ্জটাকে হচ্ছে আমরা আবার অ্যাড করব, দেন হচ্ছে এই চেঞ্জটাকে আবার কমিট করব, আর লক এরপর যদি আমরা আবার লক দেখি, তখন হচ্ছে আমাদেরকে তিনটা লগ দেখাবে। ফার্স্ট লগ হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের ইনিশিয়াল কমিট, সেকেন্ড ব্যাক এন্ডের ইনিশিয়াল কমিট, দেন হচ্ছে এবার ফ্রন্ট এন্ডের কিছু এনহ্যান্সমেন্ট। সো এইভাবে দেখতে পাচ্ছি যে আমরা পুরো ভার্সনিংটা খুব সুন্দরভাবে হচ্ছে, যে আমরা আমাদের ইউনিট অফ ওয়ার্ক বা যা যা হিস্ট্রি হচ্ছে ডেভেলপমেন্ট সাইকেলে, সবই আমরা সুন্দর করে লগ গিট আমাদের লগ দেখাচ্ছে। আচ্ছা, এখন সোফার আমরা এখানে কি কি কভার করলাম, আমরা দেখলাম যে আমরা কিভাবে একটা ফাইল ট্র্যাক করতে পারি, কিভাবে স্ট্যাটাস দেখতে পারি, কিভাবে আমরা কমিট করতে পারি, কিভাবে লগ দেখতে পারি, কিভাবে ডিফ দেখতে পারি। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, ফাইলগুলোর একটু লাইফ সাইকেল আমরা চিন্তা করি। সো ফাইলগুলো কিভাবে থাকতে পারে রিপোজিটরিতে গিটের পার্সপেক্টিভে, যেটা থাকতে পারে যে ফাইল হয়তো আনট্র্যাক থাকতে পারে, আমি এখনো সে ফাইলটাকে আমি ট্র্যাক করছি না এখনো। দেন হচ্ছে হয়তো ফাইলটা ট্র্যাক হতে পারে, যখন আমি ফাইলটা অ্যাড করি তখন হচ্ছে গিট ট্র্যাক করা শুরু করে। দেন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট স্টেজ, সেটা হচ্ছে এটা স্টেজড কিনা। সো আমি যখন কোন একটা চেঞ্জ অ্যাড করি, যেমন এখানে যখন আমি দেখাচ্ছি যে আমাকে ডিফ দেখাচ্ছে এটা, যে এখানে একটা লাইন চেঞ্জ হয়েছে, সেটা আমাদের কমিট করার আগে আমরা যদি গিট অ্যাড করি, সেটা হচ্ছে ও স্টেজ করে, কারণ আরো অনেক ডিফ থাকতে পারে যেগুলো আমরা কমিট করতে চাই না। সো আমরা যেগুলো স্টেজ করি গিট অ্যাড করে, সেগুলোই সে শুধু কমিট করে। আচ্ছা, সো এইটুক আসার পরে আমরা একটু দেখবো যে কারো কোনো কোশ্চেন আছে কিনা সোফার, তাহলে হচ্ছে আমরা সেগুলো অ্যাড্রেস করার ট্রাই করব। আচ্ছা, চ্যাটে একটু চেক করি কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, স্টেজের ব্যাপারটা আরেকবার একটু জানতে চাইছি আনাফ। সো বেসিক্যালি গিট গিটে যখন যেটা হয় যে এখানে যেমন যে আমি কিছু ফ্রন্ট এন্ড মডিউলে কিছু চেঞ্জ করলাম ফ্রন্ট এন্ড ডট পিওয়াই তে। আচ্ছা, একই সাথে দেখা গেল যে আমি কাজ করছি, সো আমি ব্যাক এন্ড ডট পিওয়াই তেও কিছু চেঞ্জ করলাম। আচ্ছা, এখন আমি কমিট করতে চাই শুধু ফ্রন্ট এন্ড ডট পিওয়াই চেঞ্জগুলো, এখন আমি ব্যাক এন্ড ডট পিওয়াই চেঞ্জগুলো কমিট করতে চাই না। এখন আমি যেটা করব, আমি ফ্রন্ট এন্ড ডট পিওয়াই টাকেই শুধু অ্যাড করব, আমি শুধু গিট অ্যাড ফ্রন্ট এন্ড ডট পিওয়াই বলবো। তখন যেটা হবে যে এই চেঞ্জগুলো স্টেজড হবে তখন। আচ্ছা, সো এই চেঞ্জটা যখন স্টেজড হবে, তখন যদি আমি গিট কমান্ড যখন আমি রান করব, তখন সেই স্টেজ চেঞ্জগুলো শুধুমাত্র কমিট হবে। আচ্ছা, নিহাল কোশ্চেন করেছে যে নিহাল গিট ডিফ
টা আরেকবার একটু হালকা ব্রিফ করে দিলে ভালো হতো। আচ্ছা, সো আমরা গিট ডিফটা আরেকবার ব্রিফ করি। গিট ডিফ যেটা করবে যে ধরলাম যে এখানে আমার ২টা কমিট দেয়া হয়ে গেছে। তার মানে আমি যদি এখন git diff দেখি তাহলে আমাকে কিছুই কোনো diff দেখাবে না। কারণ আমার লোকালি আর কোনো চেঞ্জ নাই যেটা এখনো কমিট করা হয় নাই। সো আমার backend.py আর frontend.py তে যে চেঞ্জ গুলো আছে সবগুলাই হচ্ছে আমি অলরেডি কমিট করে দিয়েছি। তার মানে হচ্ছে আমার এখন কোনো diff দেখানোর কিছু নাই। এরপর যদি আমি আবার কোনো কোড চেঞ্জ করি, যে কোনো কোড চেঞ্জ ধরলাম হচ্ছে frontend.py তে কিছু চেঞ্জ করলাম, তখন যদি আমি git diff দেখি তখন হচ্ছে আমাকে দেখাবে যে আমার কমিটেড চেঞ্জ গুলো থেকে সো ফার আমার কি কি চেঞ্জ হয়েছে। সো আমি যদি একটা লাইন অ্যাড করি একটা লাইন ডিলিট করি git diff আমাকে দেখাবে যে এই লাইনটা অ্যাড হয়েছে আর এই লাইনটা ডিলিট হয়েছে। সো ডিফ থেকে এটাই হচ্ছে বোঝা যাবে যে সোফার যেসব জিনিস কমিটেড সেগুলোর পর থেকে আমার কি কি চেঞ্জ হলো সেটা দেখে যেন আমি ডিসাইড করতে পারি যে এখানে আমি কি কমিট করতে চাই, আমি কোনটাকে স্টেজ করতে চাই, দেন স্টেজ করে কোনটা কমিট করতে চাই। নিহাল, ইজ ইট ক্লিয়ার এনাফ? আচ্ছা, সো আরেকটা কোশ্চেন হচ্ছে ইজ দেয়ার এ ওয়ে টু নো এক্স্যাক্টলি হুইচ পার্ট অফ দ্য ট্র্যাকড ফাইল উই মেড দ্য চেঞ্জেস। হ্যাঁ, যখন আমরা গিট ডিফ দিব তখন আমাদের এক্স্যাক্টলি দেখাবে যে কোন পার্টটা চেঞ্জ হয়েছে, লাইন নাম্বার সহ দেখাবে যে কোন লাইনগুলো অ্যাড হয়েছে কোন লাইনগুলো ডিলিট হয়েছে, এটা খুবই সুন্দর করে দেখাই দিবে। আচ্ছা, দেন এটার পর আমরা, সো এটা হচ্ছে সোফার হচ্ছে আমরা একেবারে ফান্ডামেন্টাল কভার করলাম যে আমরা যখন যদি আমি লোকালি গিট ইউজ করতে চাই আমরা খুবই ইজিলি শুধু একটু জেনেই লোকালি হচ্ছে আমরা প্রজেক্ট ট্র্যাক করে ফেলতে পারবো। আচ্ছা, আর খুব সুন্দরভাবে প্রজেক্টের হিস্ট্রি মেনটেন করতে পারবো। এখন নেক্সট যে স্টেপটা আসে সেটা হচ্ছে আমার টিমমেটরা বা আমার প্রজেক্ট মেটরা ওরা কিভাবে আমার এই প্রজেক্টে কন্ট্রিবিউট করবে। সো সেটার জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমরা গিটহাব ইউজ করতে পারি। সো আমাদের প্রথমে যেটা করতে হবে যে github.com এ একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আহ এটার সো এটার জন্য আমরা গিটহাব ইউজ করতে পারি অথবা গিটল্যাব ইউজ করতে পারি বা বিটবাকেট ইউজ করতে পারি, অনেকগুলো টুল আছে, সবই প্রবাবলি পার্সোনাল ইউজের জন্য ম্যাক্সিমামই ফ্রি। এখন গিটহাব এখানে হচ্ছে আমি এক্সাম্পলের জন্য শুধু গিটহাব দেখাচ্ছি, সবগুলোই হচ্ছে মোরলেস সিমিলার। আচ্ছা, দেন এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রিপোজিটরিতে গিয়ে একটা অপশন পাওয়া যাবে, সেটা হচ্ছে একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করার জন্য নিউ। সো আমরা সেটাই করব, একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করব। নিউ রিপোজিটরি হচ্ছে আহ, এটা হচ্ছে অ্যাকাউন্ট যে ইউজার তার নামের আন্ডারে সেই রিপোজিটরি গুলো ক্রিয়েট করবে, আর পার অ্যাকাউন্টের আন্ডারে যে প্রজেক্ট গুলো সেগুলোতে ইউনিক নেম হতে হবে। সো গিট 101 নামে আমার কোনো প্রজেক্ট ক্রিয়েট করা নাই, আমি গিট 101 নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। সো এটা করার পরে ও দেখাবে যে রিমোটলি যে আমার গিটের যে প্রজেক্টটা যেটা হচ্ছে github.com এ হোস্ট করা সেখানে এখনো কিছু করা হয় নাই, সেখানে কোনো ফাইল এখানে যেমন কোডে কিছু দেখাচ্ছে না, কারণ আমার যে কোডটা লোকালি সেটা আমি এখনো রিমোটের সাথে এখনো সিঙ্ক করি নাই। আচ্ছা, সো এখন আমাকে নেক্সট স্টেপ হচ্ছে আমার লোকালি যে চেঞ্জগুলা, লোকালি যে প্রজেক্টটা সেটা আমি রিমোটে সিঙ্ক করব। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি কিভাবে আমার টিমমেটদেরকে এই প্রজেক্টে অ্যাক্সেস দিব। সো যেটা এটা যখন আমি ক্রিয়েট করি সেটা হচ্ছে আমি পাবলিক হিসেবে ক্রিয়েট করি, সবাই এটা দেখতে পারবে, কিন্তু আমাকে যারা কোড চেঞ্জ করতে পারবে তাদের জন্য আমাকে যেটা করতে হবে কোলাবোরেটর অ্যাড করতে হবে। সো এটার জন্য কোলাবোরেটর অ্যাড করার জন্য সেটিংসে গিয়ে ওখানে কোলাবোরেটর অপশন পাওয়া যাবে যে আমরা আরেকজন গিট ইউজারের আইডি দিয়ে এই প্রজেক্টে তাকে আমরা অ্যাক্সেস দিতে পারি। আর যেটা সফটওয়্যার কোম্পানিগুলোতে যেটা করা হয় গিটহাবের মোস্টলি সেলফ হোস্টেড ইউজ করে সবাই, সো সবাই নিজেরাই গিটহাব হোস্ট করতে পারে নিজেদের সার্ভারে। আর ওভাবে যেটা হয় যে শুধু কোম্পানির যাদের অ্যাক্সেস থাকে ওভাবে অ্যাক্সেস কন্ট্রোল করা হয়, শুধু ওই কোম্পানির যারা কাজ করে তারাই শুধু ওই সেলফ হোস্টেড গিটহাবটা অ্যাক্সেস করতে পারে। আর আমরা যদি এমনিতেই গিটহাবে যাই, আমরা যদি ওপেন সোর্স প্রজেক্ট সার্চ করি, অনেক বড় বড় ওপেন সোর্স প্রজেক্ট ম্যাক্সিমামই গিটহাব অথবা গিটল্যাবে হোস্ট করা। সো গিটহাবে অ্যাকাউন্ট থাকলে বা ইউজ টু হয়ে গেলে আমাদের এতে অনেক হেল্প হয়, আমাদের নিজেদের প্রজেক্ট আমরা এখানে রাখতে পারি আমাদের রিজিউমেতে শেয়ার করার জন্য, অথবা কোন একটা প্রজেক্টে কোলাবোরেট করার জন্য হচ্ছে আমরা গিটহাব ফ্রিলি ইউজ করতে পারি।
আচ্ছা, এখন যেটা করতে হবে যে আমাদের লোকাল যে রিপোজিটরিটা সেটা হচ্ছে আমরা রিমোটের সাথে কিভাবে সিঙ্ক করব সেটা হচ্ছে আমরা এই github.com এর সাথে কিভাবে সিঙ্ক করব। আচ্ছা, সো প্রথমে এখন আমরা আবার আমাদের টার্মিনালে চলে আসি। আমরা আবার আমাদের git 101 টার্মিনালে সিডি করে করে চেঞ্জ ডিরেক্টরি করে করে আমরা হচ্ছে git 101 এ চলে যাই। এখন যদি আমি একটা কমান্ড ইস্যু করি যে git remote -v, আমি যদি দেখতে চাই যে আমার এই যে লোকাল যে git রিপোজিটরিটা তার কোনো রিমোট রেফারেন্স আছে কিনা। সো কোনো রিমোট সে কিছুই দেখাবে না, কারণ এটার কোনো রিমোট রেফারেন্স আমরা এখনো এড করি নাই। তো রিমোট রেফারেন্স এড করার জন্য এখানে হচ্ছে গিট, যখন আমি প্রজেক্টটা ক্রিয়েট করলাম এখানে সেই বলে দিবে যে এটা কিভাবে করতে হবে। সো এখানে একটা ইউআরএল দেখা যাচ্ছে যে সে একটা ইউআরএল ক্রিয়েট করবে, দেন কমান্ডও সে এখানে বলে দিবে। তো এটা প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। আমরা জাস্ট এই যদি কমান্ডটা রান করি যে গিট রিমোট অ্যাড, আর এটা হচ্ছে আমার রিমোটটা। সো আমি রিমোটটা অ্যাড করলাম আর রিমোটের হচ্ছে আমি নাম দিলাম হচ্ছে অরিজিন। সো এখানে ফান ফ্যাক্ট হচ্ছে আমরা যেটা হয় যে দেখা যায় একই প্রজেক্ট আরো ডিফারেন্ট ফর্কে থাকতে পারে। সো এটা যেটা হবে যে আমার নামের আন্ডারে আমি 101 প্রজেক্ট রাখতে পারি। আবার আরেকজন ইউজার সে চাইলে ডিরেক্টলি আমার এই গিট 101 এ কন্ট্রিবিউট করতে পারে, অথবা সে চাইলে নিজে এই প্রজেক্টটা ফর্ক করতে পারে, যে এখানে একটা ফর্ক অপশন আছে। সো সে চাইলে এটা ফর্ক করতে পারে। ফর্ক করলে যেটা হবে যে প্রজেক্টটা তার নামের আন্ডারে চলে যাবে। সো এটা এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে যে অনেক সময় হয় যে কোনো একটা ওপেন সোর্স প্রজেক্ট যেটা অনেক পপুলার, সেটার উপরে কোন আমার কোম্পানিতে বা আমার কোনো কাজের জন্য যদি সেটা আমি ইউজ করতে চাই, দেখা যায় যে সেটা আমার কিছু কাস্টমাইজেশন করার প্রয়োজন হয়। সো এই কাস্টমাইজেশন করার জন্য যেহেতু আমি আমার ইচ্ছা মতো ওদের যে রিপোজিটরি সেখানে আমাকে চেঞ্জ করতে দিবে না, কারণ আমার যে কাস্টমাইজেশন সেটা অ্যাকচুয়ালি কোনো জেনারিক কাস্টমাইজেশন না, সেটা হচ্ছে আমার মেইন যে রিপোর্টটা সেখানে এটা সবার ইউজ কেস সেম না। সো যেটা সবাই যেটা করে যে ফর্ক করে নেয়, ফর্ক করলে এটা নিজের অ্যাকাউন্টের আন্ডারে চলে আসে, দেন সেখানে চেঞ্জ করা যায়। সো এখানে হচ্ছে আমি অরিজিন যে ফর্কটা, যেহেতু এটা আমার নিজের প্রজেক্ট, আমি সেটাই অ্যাড করলাম অরিজিন হিসেবে, আর সেটার নাম দিলাম অরিজিন। ওকে, এখানে হচ্ছে নামটা অরিজিন হচ্ছে ডিফল্ট নেম, আর এটা যদি আমরা মাল্টিপল ফর্ক অ্যাড করি এখানে তাহলে আমরা অন্য নামও আমাদের দিতে হবে। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে হেড। সো আমি যখন গিটে এখন যখন আমি প্রজেক্টে কাজ করি তখন হচ্ছে আমার এখন 3টা কমিট। সো হেড হচ্ছে একটা জাস্ট রেফারেন্স। হেড রেফারেন্স হচ্ছে আমার যে লাস্ট যে কমিটটা সে সেটাকে রেফার করে। সো আমি যদি বলি যে গিট পুশ অরিজিন হেড, এটা মানে হচ্ছে আমি বললাম যে আমার কোডটা কারেন্ট রিপোজিটরি গিট ডেটাবেসটা রিমোটে পুশ করার জন্য, সেটা হচ্ছে এখানে পুশ করার জন্য। আর দেন হচ্ছে এটা কি পুশ করবে, হেড হেড রেফারেন্সটা। তার মানে হচ্ছে হেড হচ্ছে আমার লাস্ট কমিটটা হচ্ছে আমার হেড, তার মানে সে শুরু থেকে হেড পর্যন্ত সবগুলো কমিটি সে পুশ করে দিবে। তো তারপর যদি আমরা গিটহাবে দেখি যে আমাদের অনেকটা এরকম দেখাবে। সো আমার দুইটা ফাইল এখানে backend.py frontend.py, এবং আমার হচ্ছে 3টা কমিট, এই যে এখানে দেখাচ্ছে আমার 3টা কমিট। আর আমার হচ্ছে ব্রাঞ্চ একটাই, আমি কোনো ব্রাঞ্চ ক্রিয়েট করি নাই, ডিফল্ট ব্রাঞ্চ হচ্ছে মাস্টার। সো এটা হচ্ছে এখনো এই মাস্টার নিয়ে আমরা কাজ করছি। আর দেন হচ্ছে কন্ট্রিবিউটার্স, এখনো আমার প্রজেক্টে কোনো কন্ট্রিবিউটর অ্যাড করা হয়নি, তার মানে কেউ এখনো আমার এখানে কোনো চেঞ্জ করতে পারবে না। সো অ্যাক্সেস দেওয়ার জন্য ম্যানেজ অ্যাক্সেসে গিয়ে যেটা বললাম যে আমরা কন্ট্রিবিউটর ওদের ডিফারেন্ট অ্যাক্সেস দিয়ে অ্যাড করতে পারবো। আচ্ছা, এখন আমি কাউকে অ্যাক্সেস দিলাম, আমার কোনো প্রজেক্ট মেটকে বা আমার কোনো টিমমেটকে যখন আমি অ্যাক্সেসটা দিলাম তখন সে কি করবে, তার স্টেপ কি হবে? সো তার যেটা করতে হবে যে সে এই প্রজেক্টটা ক্লোন করবে। সো ক্লোন ক্লোন যদি সে করে, সে যদি তার টার্মিনাল থেকে git clone এই ইউআরএলটা দেয়, তাহলে এই প্রজেক্টটার একটা পুরো কপি লোকালি চলে আসবে। সো ঠিক এক্স্যাক্টলি যে কপিটা আমি পুশ করলাম, আমার টিমমেটও এক্স্যাক্টলি সেই এই কপিটাই সে পেয়ে যাবে পুরো প্রজেক্টটার গিট হিস্ট্রি সহ। এখন হচ্ছে পার্ট যেখানে হচ্ছে আমরা ব্রাঞ্চিং ডিসকাস করব। সো আগে আমরা দেখলাম যে আমরা শুধু মাস্টার ব্রাঞ্চেই ডিরেক্ট চেঞ্জ করে ফেললাম, কিন্তু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে ডেভেলপমেন্টের জন্য আমরা আলাদা আলাদা ব্রাঞ্চ ক্রিয়েট করি, ফিচার ওয়াইড অথবা বাগ ফিক্স ওয়াইড। দেন হচ্ছে আমরা সেই ব্রাঞ্চে চেঞ্জগুলো করি, সেই ব্রাঞ্চে চেঞ্জগুলো করার পরে তখন হচ্ছে আমরা রিমোটে সেই ব্রাঞ্চটাই পুশ করি। আমাদের ইউজুয়ালি যেটা হয় যে মাস্টার ব্রাঞ্চে সব ইঞ্জিনিয়ারদের অ্যাক্সেস দেওয়া থাকে না, যে এটা হচ্ছে রিপোজিটরি স্টেবিলিটির জন্য। ডেফিনেটলি সবাই যদি একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে আমাকে প্রোটেক্টেড ব্রাঞ্চ হিসেবে রাখতে হবে, যেখানে সবাই চাইলেই চেঞ্জ করে ফেলতে পারবে না।
আর আমার অনেক টেম্পোরারি চেঞ্জ থাকতে পারে, যেটা হচ্ছে আমি শুরুতেই মাস্টারে পুশ করতে চাই না, আমি অন্য একটা ব্রাঞ্চে পুশ করতে চাই। আর দেন হচ্ছে সেটা যখন কোড রিভিউ হয়ে যাবে অথবা প্রপার টেস্টিং হয়ে যাবে, তখন সেটা হচ্ছে আমরা মাস্টারে মার্চ করতে পারি, বা সেই চেঞ্জগুলো আমি মাস্টারে অ্যাড করে দিতে পারি। সেটাও দেখাবো কিভাবে অ্যাড করতে হয়। এখন যদি আমি আমাদের টার্মিনালে গিয়ে আমি যদি বলি গিট ব্রাঞ্চ, তখন হচ্ছে আমাকে কি দেখাবে? সো ফার আমার শুধু একটাই ব্রাঞ্চ মাস্টার। এখন হচ্ছে আমরা আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করব আমাদের আরো কিছু চেঞ্জ, এই প্রজেক্টে আরো কিছু চেঞ্জ করার জন্য। সো আমি ব্রাঞ্চ ক্রিয়েট করার কমান্ড হচ্ছে গিট ব্রাঞ্চ, ব্রাঞ্চের নেম, আর এই ব্রাঞ্চটা কোন ব্রাঞ্চকে ট্র্যাক করবে। সো এখানে আমরা মাস্টারকে ট্র্যাক করব, তার মানে হচ্ছে সো ফার মাস্টারে যতগুলো চেঞ্জ করা আছে আমি সেই চেঞ্জটা চাই, এবং আমি সেই চেঞ্জের পর থেকে আমি কোড চেঞ্জ করব। সো বেসিক্যালি প্রজেক্টে যা যা চেঞ্জ সব এখন মাস্টারেই আছে। সো এখন হচ্ছে আমরা মাস্টারকে ট্র্যাক করে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম ডেমো। দেন আমি ডেমোতে কিভাবে সুইচ করব কারেন্টলি মাস্টার থেকে, এটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে গিট চেক আউট করতে হবে ডেমো ব্রাঞ্চে। সো আমি এখন ডেমো ব্রাঞ্চে আছি। এখন আমি যা যা চেঞ্জ করব সেটা কোনোটাই মাস্টারে কোনো ইম্প্যাক্ট করবে না, মাস্টার ব্রাঞ্চটা আবার ইনট্যাক্ট থাকবে। এখন আবার আগের মতোই আমি যদি ডেমো ব্রাঞ্চে আমি নতুন কোনো চেঞ্জ করি, কোনো চেঞ্জগুলো আমি যদি স্টেজ করি গিট অ্যাড করে, দেন সেই চেঞ্জগুলো আবার আগের মতো করে কমিট করব, এবং আবার আগের মতো করেই সেই চেঞ্জগুলো আবার রিমোটে পুশ করব। রিমোটে পুশ করার পরে আমি যদি github.com এ যাই, তখন হচ্ছে আমি দেখবো যে আমার প্রজেক্টের ওখানে আগে যেখানে আমি দেখতে পাচ্ছিলাম আমার শুধু একটা ব্রাঞ্চ, তখন হচ্ছে দেখবো যে আমার ডেমো ব্রাঞ্চটাও এখানে চলে আসছে। এখন আমি ডেমো ব্রাঞ্চটা আমি মাস্টারে কিভাবে দিব? আমার যদি ধরে নেই যে আমার ডেমো ব্রাঞ্চ ক্রিয়েট করা হয়ে গেছে, রিমোটে পুশ করা হয়ে গেছে, এখন আমি ডেমো ব্রাঞ্চটা মাস্টারে কিভাবে পুশ অ্যাড করব? সো এটার জন্য কমন প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে আমরা একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করি। ডেমো ব্রাঞ্চটা পুশ করার পরে গিটহাবে হচ্ছে একটা অপশন দেয় যে কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট। সো এটা হচ্ছে নতুন একটা জিনিস, যারা কোড রিভিউ প্রসেসের সাথে ফ্যামিলিয়ার না তাদের জন্য, যে পুল রিকোয়েস্ট আসলে কি। সো যদি এরকম হয় যে ওয়ার্কফ্লো, যে টিমের কিছু ইঞ্জিনিয়ার ওরা যে প্রজেক্ট ইন্ডিভিজুয়াল ফিচারে অথবা ফিক্সে কাজ করে, কাজ শেষে সবাই হচ্ছে একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে। দেন কোড রিভিউয়ার যিনি, উনি কোড রিভিউ করেন, টেস্টিং করতে বলেন। দেন কোড রিভিউ টাইমে যেটা কমনলি ফলো করা হয় সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস মেনটেন করা হয়েছে কিনা, অথবা ইউজুয়ালি যে কোড রিভিউয়ার উনি হচ্ছে একজন এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার হয়ে থাকেন। সো উনি দেখেন যে কোনো পটেনশিয়াল কোনো ডিজাইন ইস্যু আছে কিনা, অথবা কোনো ইস্যু যেটা উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে দেখতে পান যে প্রবলেম হতে পারে। সো উনি ওইগুলার ফিডব্যাক দেন। তারপর যেটা হয় যে আমরা আবার কিছু কাজ করি, আবার ডেমো ব্রাঞ্চ আবার আপডেট করি। সো সে সব চেঞ্জই পুল রিকোয়েস্টে রিভিউ করা যায় সুন্দরভাবে, যে এই ব্রাঞ্চে কি কি চেঞ্জ হচ্ছে, মাস্টার থেকে এই ব্রাঞ্চের ডিফারেন্সটা কি কি। দেন যেটা হয় যে রিভিউয়ার সেই চেঞ্জটা মার্চ করে। সো রিভিউয়ার যখন চেঞ্জটা মার্চ করে, সেটা এই ডেমো ব্রাঞ্চের যে কমিটগুলো সেগুলো মাস্টারে মার্চ হয়ে যায়। এখন রিমোটলি যে আমার গিট 101 যে প্রজেক্টটা, সেখানে আমার টিমমেট যে একটা ডেমো ব্রাঞ্চ ক্রিয়েট করলো এবং চেঞ্জগুলো পুশ করলো, সেগুলো রিমোট মাস্টার ব্রাঞ্চে মার্জ হয়ে গেল। আমি কিভাবে সেই চেঞ্জগুলো আমার লোকাল রিপোজিটরিতে নিয়ে আসবো? কারণ এরপর হয়তো আমি যে চেঞ্জগুলো করব সেগুলো হয়তো তার ওই চেঞ্জগুলোর উপর ডিপেন্ডেন্ট, তার ওই চেঞ্জগুলোর উপরেই আমি কাজ করব। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা গিট পুল করলেই সেই মাস্টার ব্রাঞ্চের সব চেঞ্জগুলো আমাদের লোকালি চলে আসবে। এখন যদি আমরা গিট লগ দেখি, তখন আমি দেখব যে আগের 3টা কমিট আমার হিস্ট্রিতে আছে। দেন আরেকটা কমিট চলে আসবে, কমিট 4, যেটা হচ্ছে ডেমো ব্রাঞ্চ থেকে আমার প্রজেক্ট মেট করেছে। আর একটা হচ্ছে মার্জ কমিট ক্রিয়েট করবে, যে সেই কমিট পয়েন্ট করবে হচ্ছে দুইটা কমিটকে, সেটা হচ্ছে 4 নম্বর কমিট যেটা ডেমো থেকে এসেছে, আর 3 নম্বর কমিট যেটা আগেই মাস্টারে ছিল। সো এখন যদি আমি আমার প্রজেক্টে মাস্টার ব্রাঞ্চে থাকি, আমি এই গিট হচ্ছে এই কমিটগুলোর উপর বেস করে সে ওয়ার্কিং ডিরেক্টরি ক্রিয়েট করবে। তা বেসিক্যালি সবই ইন্টারনালি গিট হ্যান্ডেল করবে। আমি যদি শুধু প্রজেক্টের খুব সিম্পল ভাবে দেখি যে আমার প্রজেক্টে আমি কি দেখবো, মাস্টার ব্রাঞ্চে আমার 3টা কমিট ছিল, সব চেঞ্জগুলো আমার আছে, আর হচ্ছে ডেমো ব্রাঞ্চের যে কমিট যে চেঞ্জগুলো সেগুলো চলে আসছে। সো এখানে খুব সুন্দরভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারছি একাধিক ইঞ্জিনিয়ার একই প্রজেক্টে। আমাদের
জিপ করে শেয়ার করা লাগছে না, আনজিপ করে আবার ইম্পোর্ট করা লাগছে না। খুবই সুন্দরভাবে আমরা এই ভার্সনিং কোলাবরেট করতে পারছি। সো এই পর্যায়ে এসে আমরা আরেকবার দেখি আমরা কি কি জানলাম আগের সেকশনের পর থেকে। আমরা এখন একটা রিমোট রিপোজিটরি কিভাবে ক্রিয়েট করতে হবে জানলাম, কিভাবে আমাদের লোকাল রিপোজিটরি রিমোটে পুশ করতে হবে সেটা জানলাম, রিমোট রিপোজিটরি কিভাবে ক্লোন করে কোলাবরেট করতে হয়, ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়, পুল রিকোয়েস্ট রেজ করতে হয় সেটা জানলাম, কিভাবে পুল রিকোয়েস্ট মার্চ করতে হয় জাস্ট বাটন ক্লিক, আমরা টার্মিনাল থেকেও মার্চ করতে পারি সেটা নিজেরা দেখে নিব। আর হচ্ছে কিভাবে আবার যে মার্চ যে চেঞ্জ গুলা সেগুলো কিভাবে আমরা আবার লোকালি পুল করতে পারি। সো এইভাবে আমরা রিমোটের সাথে প্রত্যেকটা কন্ট্রিবিউটর আমরা প্রজেক্টের আপডেটটা আমরা সিঙ্ক করে ফেলতে পারি একজন আরেকজনের কাজকে কোনো রকমের ইন্টারাপ্ট না করেই। সো একটু পর্যন্ত জানলেই গিট বেশ কমফোর্টেবলি ইউজ করে ফেলা যায় কোনো স্টুডেন্ট লেভেলে অ্যাটলিস্ট কোনো ঝামেলা ছাড়াই। আর এরপর হচ্ছে আমরা আরেকটু কিছু এডিশনাল জিনিস দেখবো যেগুলো হচ্ছে আমাদের ডে টু ডে বেসিসে মোস্টলি ইউজ করতে হয়। সো এই পর্যায়ে আমি আবার একটু কোশ্চেন দেখবো যে আমাদের এই সোফার যা ডিসকাস করা হলো এরপর থেকে কোনো কোশ্চেন আছে কিনা বা কিছু আমরা আবার ফার্দার ইলাবোরেট করতে চাই কিনা। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি নেক্সট সেকশনে। এখন হচ্ছে আমরা কিছু বেসিক কমান্ড নিয়ে ডিসকাস করব। এগুলো হচ্ছে মোস্টলি যেটা হয় আমরা কাজ করতে করতে শিখে যাই, সো কিন্তু এখানে হচ্ছে আমি জাস্ট হাই লেভেল জাস্ট কমান্ডগুলোর নাম সব ড্রপ করছি। সবাই পরে যেন যখন আমরা এই কমান্ডগুলো দেখি তখন যেন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে জাস্ট কমন জিনিস আর এটা হচ্ছে কি করে যেন আমরা মনে করতে পারি। আর এগুলো ডিটেলস কিভাবে কাজ করে সেগুলোর জন্য আমরা গিটের ডকুমেন্টেশন বা আরো অনেক টিউটোরিয়াল আছে সেগুলো দেখলে প্রত্যেকটা ডিটেলস আমরা আরো অনেক ভালোভাবে জানতে পারবো। সো ফার্স্ট যেটা হচ্ছে যে অ্যামেন্ড। সো অ্যামেন্ড যেটা আমাদের করতে হয় যে দেখা গেল যে আমি একটা কমিট করলাম, আমি ব্যাকএন্ডের চেঞ্জ গুলা করে একটা কমিট করার পরে আমার মনে পড়লো যে আচ্ছা আমার আরো কিছু চেঞ্জ বাকি রয়ে গেছে যেটা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কমিটেরই পার্ট। সো আমি বললাম যে আমি একটা বাগ ফিক্স করলাম, যে একটা কমিট দিলাম একটা বাগ ফিক্স করে, তারপর যেটা মনে পড়লো যে বাগটা অ্যাকচুয়ালি পুরোপুরি ফিক্স হয়নি, টেস্ট করতে গিয়ে দেখলাম যে আরেকটা জায়গায় আরেকটা ফিক্স করতে হবে। সো সেই চেঞ্জটা করার পরে আমি কি আরেকটা আমি কি আমার দুটো অপশন, একটা হচ্ছে আমি চাইলে আরেকটা কমিট দিতে পারি নতুন চেঞ্জগুলো দিয়ে, আরেকটা হচ্ছে আমি আগের কমিটটাই অ্যামেন্ড করতে পারি। সো এটা গিটের খুব সুন্দর অপশন যে হিস্ট্রি যেন ক্লিন থাকে, যে খুবই রিডান্ডেন্ট আননেসেসারি কমিট যেন বেশি না থাকে, এই জন্য যেটা করা হয় যে আগের কমিটটাই অ্যামেন্ড করে ফেলা যায়। আমি যদি চেঞ্জগুলো করি দেন গিট স্টেজ করি, গিট অ্যাড করে তারপর যদি আমি গিট কমিট অ্যামেন্ড করি তাহলে সেই চেঞ্জগুলো আমার আগের কমিটের সাথে অ্যামেন্ড করে সব অ্যাড মার্চ করে দিবে। সো আমি যদি হিস্ট্রি দেখি এখন দেখবো যে সোফার আমি যা কমিট করলাম আগের আগের কমিটে সোফার যা ছিল প্লাস আমার নতুন চেঞ্জগুলো সেখানে চলে আসবে। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যদি আমি আগের কমিট অলরেডি পুশ করে থাকি রিমোটে তখন আমাদের ফোর্স পুশ করতে হতে পারে। সো ফোর্স পুশ নিয়ে এখানে ডিটেলস এখন আর বলছি না, আমরা নিজেরা এক্সপ্লোর করে নিব। দেন হচ্ছে এটা একটু ডেঞ্জারাস কমিট কিন্তু তাও অনেক সময় পার্সোনাল প্রজেক্টে হেল্প করে। সেটা হচ্ছে যদি এরকম হয় যে কোন একটা চেঞ্জ করলাম, একটা কমিট করলাম, দেন ওই কমিটটা হচ্ছে আমরা পুরোপুরি ডিলিট করে দিতে চাই, ওটা হচ্ছে ওই কমিটটা ওই চেঞ্জটা আমরা রাখতেই চাই না হিস্ট্রিতে। সো এটা করার জন্য কমিট ড্রপ করার জন্য গিটের দুইটা ফ্ল্যাগের অপশন আছে, একটা হচ্ছে হার্ড রিসেট, একটা হচ্ছে সফট রিসেট। তো হার্ড রিসেট হচ্ছে কমিটটা পুরোপুরি ফেলে দিবে আর কমিটে কি কি চেঞ্জ ছিল সেটাও আমাকে আর দেখাবে না। আর যদি সফট রিসেট করি তাহলে হচ্ছে কমিটটা ড্রপ করবে, দেন হচ্ছে আমাকে চেঞ্জ গুলো দেখাবে, কি কি চেঞ্জ ছিল সেই কমিটে সেটা স্টেজড অবস্থায় দেখাবে। সো এখানে যখন আমরা কমিট হ্যাশটা দিব তখন এক্স্যাক্টলি এই কমিট হ্যাশটা আসলে এখানে কি মিন করে। সো এটা হচ্ছে আমার লগে যদি তিনটা কমিট থাকে, কমিট 1 2 3, যখন আমি রিসেট হ্যাশ 2 দিব তখন হচ্ছে অ্যাকচুয়ালি সে 2 এর পর থেকে যে কয়টা কমিট সে কয়টা কমিট ড্রপ করবে।
সো এটা একটু খেয়াল রাখতে হবে যে কোন এক্স্যাক্টলি রিসেট যখন আমি করি তখন আমি কমিট হ্যাশটা কিভাবে দিব। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা খুবই ইউজফুল ফিচার যেটা আমরা আমাদের রেগুলার বেসিসে ইউজ করতে হয়, সেটা হচ্ছে হিস্ট্রি রিরাইট। সো এটা কিভাবে কাজ করে, যে এরকম হলো যে আমি 3টা কমিট দিলাম, যে এটা আমার প্রজেক্টে 3টা কমিট। দেন এরকম হতে পারে যে আমি রিয়েলাইজ করলাম যে আমার কিছু ফ্রন্ট এন্ড এনহ্যান্সমেন্টে কিছু চেঞ্জ করা দরকার ছিল যেটা আমি মিস করে আসছি। আচ্ছা, সো আমার জন্য 2টা অপশন এগেইন, যেটা আমি করতে পারি যে আরেকটা চেঞ্জ গুলো করে, যে চেঞ্জ গুলো আমি মিস করে আসছি সেখানে, সেই চেঞ্জ গুলো করে আমি একটা নতুন একটা কমিট দিতে পারি, সেটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আমি হিস্ট্রিতে গিয়ে আমি এই কমিটটাতে এক্স্যাক্টলি আপডেট গুলো করে ফেলতে পারি। সো এটা বেসিক্যালি গিট অ্যামেন্ড, কিন্তু এটা হচ্ছে আমি শুধু আমার প্রিভিয়াস কমিটটা না, আমি ইন্টারমিডিয়েট কোন একটা কমিটে গিয়েও আমি হিস্ট্রি আপডেট করতে পারি। সো এটা করার জন্য যেটা করতে হবে যে এভাবে ইউজ করতে হবে রিবেস ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাগ, দেন হচ্ছে হেড থেকে, আগেই বলেছিলাম হেড হচ্ছে আমার লেটেস্ট যে কমিটটা তার পয়েন্টার, সেটা থেকে আহ আচ্ছা। সো এখন আকিবের আরেকটি কোশ্চেন, যে অ্যামেন্ড এবং রিরাইট এটার মধ্যে ডিফারেন্স কি। সো যখন আমি গিট কমিট অ্যামেন্ড করি, তার মানে হচ্ছে আমি আমার জাস্ট যে প্রিভিয়াস কমিটটা, লেটেস্ট কমিটটা, সেটাই আমি শুধু চেঞ্জ করতে পারি। কিন্তু যখন আমি হিস্ট্রি রিরাইট করছি, তখন হচ্ছে আমি আমার হিস্ট্রিতে যে কোনো কমিটে আমি অল্টার করতে পারছি। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আর যখন আমি হিস্ট্রি রিরাইট করছি, তখন আমার অ্যাকচুয়ালি জাস্ট অ্যামেন্ড করা, এডিট করা ছাড়াও এটা আরো অনেক কিছু অ্যালাউ করে। সেটা হচ্ছে জাস্ট একটু পরে আমরা দেখবো সামনের স্লাইডে। সো ওকে, সো দেন যখন আমি যেটা করব যে এডিট করে দেন চেঞ্জ গুলা, যেটা এখানে স্টেপ গুলো হচ্ছে আমরা রিবেস আই হেড, এখানে আমরা কয়টা কমিট নিয়ে কাজ করতে চাই এটা এটা ইস্যু করব। দেন আমি এখানে বললাম যে 3টা, সো আমাকে গিট 3টা কমিট দেখাবে যে এর মধ্যে আমি কি করতে চাই। সো আমি যেটা বললাম যে এখানে আমি এই কমিটটি এডিট করতে চাই, সো আমি এখানে গিট যেটা করে যে সে এভাবে, সে আমাকে এভাবে ওপেন করে দিবে। দেন আমি এখানে এডিটে গিয়ে জাস্ট আমি এই এডিটটা, এটাকে আমি পিক থেকে এডিট করে দিলাম। সো গিট আমাকে এখন এই কমিটটা আপডেট করতে অ্যালাউ করবে। সো দেন আমরা গিট আমাদেরকে যেটা করবে, একটা টেম্পোরারি একটা পয়েন্টার নেওয়া যাবে। দেন ওই পয়েন্টার থেকে আমাদের যেটা করতে হবে যে চেঞ্জ গুলো করে আমরা অ্যামেন্ড ইস্যু করব। অ্যামেন্ড করার পরে সে এই চেঞ্জ গুলো ওই ওই কমিটে সে অ্যাড করে দিবে। দেন যদি আমরা রিবেস কন্টিনিউ করি, তাহলে সে আবার আবার সে রিবেসটা কমপ্লিট করবে। আর আমাদেরকে হিস্ট্রি দেখাবে হচ্ছে এরকমই 3টা কমিটি, কিন্তু এই কমিটের ভিতর সে এক্স্যাক্টলি ওই যে চেঞ্জগুলো আমি পরে করেছি সে সেগুলো অ্যাড করে দিবে। আচ্ছা, সো এটার পর আমাদের একটা যেটা খুবই রেগুলার ইউজ কেস, সেটা হচ্ছে আমার এরকম হতে পারে যে আমার 3টা কমিট বা 4টা কমিট, যেটা হচ্ছে আমি ছোট ছোট কাজ করে সেগুলো আমি কমিট করলাম, কিন্তু পরে যেটা আমি রিয়েলাইজ করলাম যে আচ্ছা এই কমিট গুলো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি তেমন সেন্স মেক করে না। যেন আমি আমি একটা ছোট একটা বাগ ফিক্স করলাম, দেন ওই বাগ ফিক্সের পরে আরেকটা কমিট দিলাম যেটা অ্যাকচুয়ালি ওই বাগ ফিক্সটাই আগেরটার সাথে রিলেটেড, কারণ আগের কমিট আমি পুরোপুরি এক্স্যাক্টলি বাগটা ফিক্স হয় নাই। সো ওইসব কেসে আমরা কি করব আমাদের হিস্ট্রি ক্লিন রাখার জন্য? সো তখন যেটা একটা অপশন, সেটা হচ্ছে আমরা যদি আবার রিবেজটাকে ইউজ করতে পারি। রিবেজ ইউজ করে আমরা যেটা করতে পারি যে আমরা স্কোয়াশ করতে পারি। সো তখনও আমাদের ইন্টারঅ্যাক্টিভ রিবেজ করতে হবে। দেন আমি বললাম যে আমি এই 2টা কমিটকে স্কোয়াশ করব, দুটাকে আমি এস বললাম বা স্কোয়াশ বললাম। সো এই দুটাকে স্কোয়াশ করব, আর হচ্ছে এটাকে পিকে রাখলাম, তার মানে হচ্ছে আমাকে এই 2টা কমিট সে এটাতে স্কোয়াশ করে দিবে। সো দেন হচ্ছে যদি আমি এটা রিভিউসটা শেষ করে যদি আমি লগ দেখি, তাহলে আমাকে দেখাবে যে আমার কমিট এখন শুধু হচ্ছে এই কমিটটা, আমার আগের 2টা কমিট সে এখানে স্কোয়াশ করে ফেলছে। সো এটাও খুবই চমৎকার একটা ফিচার, যেটা প্রায় রেগুলার ইউজ করতে হয় আমাদেরকে। আচ্ছা, আরেকটা খুবই ইউজফুল কমিট হচ্ছে কমান্ড হচ্ছে ফিচার হচ্ছে চেরি পিক। সো যেটা হচ্ছে আমরা যে কোনো গিট কমিট আমাদের যদি এরকম হয় যে আমার একটা ব্রাঞ্চের চেঞ্জ, সেটা হচ্ছে সেখানে সেই চেঞ্জটা আমরা
একটা কমিট করলাম, সেই কমিট আমি একটা অন্য একটা ব্রাঞ্চে নিয়ে আসতে চাই মার্জ না করে, তখন হচ্ছে আমরা জাস্ট কমিট হ্যাশটা চেরি পিক করে ফেলতে পারি ওই নতুন ব্রাঞ্চে। সো যেটা করতে হবে গিট চেরি পিক কমিট হ্যাশ। সো এটা দিলে হচ্ছে সে ওই ব্রাঞ্চের যে চেঞ্জ, ওই পার্টিকুলার কমিটটাই শুধু আমার ব্রাঞ্চে নিয়ে চলে আসবে। সো এখানে আনাফ একটা কোশ্চেন করেছে যে স্কোয়াশের মেইন কনসেপ্টটা ক্লিয়ার না। সো আমরা এখানে স্কোয়াশটা আরেকটু ব্রিফ করি। সো একটা ইউজ কেস বলি, সেটা হচ্ছে আম, আমার আমার যে অ্যাপ্লিকেশন গিট 101 সেখানে হচ্ছে একটা বাগ আসলো। সো সেই বাগের জন্য আমি কি করলাম, আমি একটু ব্যাকএন্ডে কিছু জিনিস ফিক্স করলাম, দেন হচ্ছে একটা কমিট দিলাম যে ফিক্সড ডেটা লোডার ইস্যু। তারপর টেস্ট করতে গিয়ে দেখলাম যে এক্স্যাক্টলি ইস্যুটা ফিক্স হয় নাই, আরেকটা চেঞ্জ বাকি, আরেকটা চেঞ্জ করা বাকি। সো সেই চেঞ্জটা করলাম, দেন আরেকটা টেম্পোরারি কমিট দিলাম যে ফিক্সড, রিয়েলি ফিক্স দ্য ইস্যু। সো জাস্ট ফানি ওয়েতে কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে কমিট গুলো লজিক্যাল হয়। সো যেটা হলো যে আমার এখন দুইটা কমিট, কিন্তু দুইটা কমিটেরই অ্যাকচুয়ালি পারপাস একটাই, একটা বাগ ফিক্স করা। সো আমি যদি লজিক্যালি অর্গানাইজ করতে চাই, তার মানে হিস্ট্রিতে আমি কি দুইটা কমিট রাখতে চাই নাকি একটা কমিট রাখতে চাই? সো মোস্ট লাইকলি আমরা হচ্ছে একটা কমিটি রাখতে চাই, কারণ এটা হচ্ছে একটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি করলো, সেটা হচ্ছে যে একটা বাগ ফিক্স করলো। সো এটার যখন আমি পরে হিস্ট্রি দেখতে চাই যে ইন্টারমিডিয়েট যে আমি একটা কমিটি হিস্ট্রিটা ফিক্স করি নাই, আমাকে সেকেন্ড আরেকটা কমিট দিতে হয়েছিল, এই ইনফরমেশনটা মিনিংফুল না। সো এখন এই জন্য আমরা যেটা করি যে দুইটা কমিট দেওয়ার পরে, দুইটা কমিট হয়ে যাওয়ার পরে আমরা স্কোয়াশ করে ফেলতে পারি এই দুইটা কমিটটাকে একটা কমিটে। সো তখন আমরা ইন্টারেক্টিভ রিবেস করব। তখন যদি আমি বলি যে আমার তিনটা লাস্ট যে তিনটা কমিট, সেই তিনটা কমিটকে আমি স্কোয়াশ করব একটা কমিটে। সো এখানে আমি যদি গিট লগ দেখি, আমাকে দেখাবে যে তিনটা কমিট। সো আমার আমার এখানে যেটা এখন আমি করতে যাচ্ছি, এই তিনটা কমিটকে, এই লাস্ট দুইটা কমিটকে আমি ফার্স্ট কমিটের সাথে স্কোয়াশ করে ফেলবো। দেন আমি যদি বলি যে এটা হচ্ছে স্কোয়াশ, এটা হচ্ছে স্কোয়াশ, এটা হচ্ছে পিক, দেন যদি আমি রিবেস করি, তখন হচ্ছে এরপর যদি আমি লগ দেখি, লগে শুধু আমাকে একটা কমিট দেখাবে, কারণ এই চেঞ্জেস গুলো অলরেডি আমার এই কমিটির সাথে স্কোয়াশ হয়ে গেছে। আনাফ, তুমি কি বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। তাহলে আমরা চেরি পিকিং ডিসকাস করলাম, দেন হচ্ছে চেরি পিকিং এর আচ্ছা, এখন আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কিছু পয়েন্টার দিব যে ফার্দার এক্সপ্লোরেশনের জন্য, কারণ যতটুকু আমরা ডিসকাস করলাম সেগুলো হচ্ছে খুবই মিনিমাল কনসেপ্ট, আমরা ডে টু ডে লাইফে সেগুলো ইউজ করব। কিন্তু গিট অ্যাকচুয়ালি যেহেতু ডেভেলপারদের খুবই এসেনশিয়াল একটা টুল, আমরা চেষ্টা করব এটা আরো ডিপলি জানার। তাহলে যদি কখনো কোনো ক্রিটিক্যাল প্রবলেম হয় যে সোর্স কন্ট্রোল ম্যানেজমেন্ট নিয়ে, তখন সেগুলো যেন আমরা সলভ করতে পারি। সো এটার জন্য যে সেই পয়েন্টার গুলার ফার্স্ট স্টেপ হচ্ছে, আমরা প্রথমে যখন প্রজেক্টে ইনিশিয়ালাইজ করলাম, তখন আমরা দেখলাম কি ডট গিট একটা ডিরেক্টরি গিট ক্রিয়েট করে। সো আমাদের যেটা বুঝতে হবে যে সেই গিট ডিরেক্টরির ভিতরে অ্যাকচুয়ালি গিট কি মেনটেন করে। সো খুবই হাই লেভেলে বলতে গেলে গিট ডিরেক্টরি হচ্ছে একটা অবজেক্ট ডেটাবেস। তো এখানে হচ্ছে গিট খুব সুন্দরভাবে ভার্সনিং মেনটেন করার জন্য বা হিস্ট্রি রাখার জন্য সে অনেক কিছু করে, ওইগুলো হচ্ছে আমরা নিজেরা এক্সপ্লোর করব। শেষে আমি কিছু লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে হচ্ছে এগুলো খুব সহজে বুঝে ফেলা যাবে। তারপর হচ্ছে গিট অবজেক্ট, প্যাক্ট রেফ। যখন আমরা গিট ডিরেক্টরিতে যাব, তখন আমরা এই অবজেক্ট আর প্যাক্ট রেফ এরকম কিছু জিনিস দেখবো। সো এগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। দেন হচ্ছে আমাদের বুঝতে হবে যে যখন আমি একটা কমিট দিচ্ছি, তখন হচ্ছে একটা কমিট হ্যাশ তৈরি হচ্ছে। সো এই হ্যাশটা আসলে কিভাবে আসলো, এই হ্যাশটা কিভাবে জেনারেট হলো, আর যদি আমি কোনো ফাইলে কোনো কিছু চেঞ্জ করি বা আমি যদি কমিট অ্যামেন্ড করি, তাহলে হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে কিনা, বা নাকি হ্যাশটা আগের মতোই থাকবে। সো এই হ্যাশটা আসলে সিগনিফিকেন্সটা কি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে বা মজার কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে এই হ্যাশটা কি ইউনিক কিনা। সো এর আমি আমি বললাম যে আমি একটা কমিট চেরি পিক করতে পারি যে কোনো ব্রাঞ্চে, তার মানে কি পুরা রিপোজিটরিতে হ্যাশটা কি সবসময় ইউনিক কিনা পার যে কোনো কমিটের জন্য। সো এই জিনিসগুলা নিজেরা এক্সপ্লোর করব। দেন আরেকটা জিনিস হচ্ছে, যখন আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, তখন অ্যাকচুয়ালি গিট কি করে, সে কি আমার যে ব্রাঞ্চ থেকে আমি ব্রাঞ্চটা ক্রিয়েট করছি, সে কি সেটা পুরোটা ফোল্ডারটা কপি করে ইন্টারনালি, বা সে এক্স্যাক্টলি এটা কতটা এফিশিয়েন্ট আর কতটা ফাস্ট। যখন আমি
ব্রাঞ্চ ক্রিয়েট করবো আমরা দেখবো যে অনেক বড় রিপোজিটরিতেও এটা ইনস্ট্যান্টিনিয়াসলি সে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারে। সো এটা আসলে কিভাবে ইফিশিয়েন্ট, সো এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, এগুলো আমরা জানার চেষ্টা করব। আরেকটা হচ্ছে গিট জিসি গার্বেজ কালেকশন, এটা নিয়ে জানার চেষ্টা করব। দেন যখন আমি টিমে কাজ করব তখন মার্জ কনফ্লিক্ট হয়, সেই মার্জ কনফ্লিক্ট গুলো কিভাবে রিজলভ করে সেগুলো জানার চেষ্টা করব। দেন রেফলগ কিভাবে ইউজ করে জানার চেষ্টা করব। আর আরেকটা জিনিস হচ্ছে একটার বেশি, আমরা এখানে প্রজেক্টে শুধু একটাই রিমোট অ্যাড করেছিলাম অরিজিন, একটার বেশি রিমোট অ্যাড করে কিভাবে কাজ করা যায় সেটাও জানার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা যখন গিট টার্মিনাল থেকে ইউজ করি, অনেকেই আমরা টার্মিনালে খুব কমফোর্টেবল না, যদিও টার্মিনাল হচ্ছে রিকমেন্ডেড ওয়ে। এখন যদি আমরা টার্মিনালে কমফোর্টেবল না হই তাহলে আমাদের অনেক টুল আছে, ইউআই টুল, যেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন সোর্স ট্রি, গিট ক্র্যাকেন। সো আমরা সেগুলো ইউজ করতে পারি যদি আমরা টার্মিনালে বেশি কমফোর্টেবল না হই। সো আমরা এরপর দেখি আমাদের কোনো, আচ্ছা আকিব একটা কোশ্চেন করেছে, সেটা আমরা অ্যাড্রেস করার ট্রাই করি। আচ্ছা, ইজ দ্য হ্যাশ লাইক অ্যান আইডি ফর দ্য কমিট? হ্যাঁ, সো কমিটির জন্য হ্যাশটা হচ্ছে একটা হ্যাশটা একটা আইডি বলতে পারো, হ্যাঁ। কিন্তু এখানে কনসেপ্টটা আরেকটু ব্রড। সো এটা হচ্ছে একটা ইউনিক আইডি, কিন্তু আমাদের বুঝতে হবে যে আইডিটা অ্যাকচুয়ালি কিভাবে জেনারেট করে, আর ইউনিকনেস হচ্ছে সে কিভাবে মেনটেন করে। এখন আইডি ইউনিকনেস মেনটেন করা একটু, যদি খুব সিম্পলি চিন্তা করি, একটু টাফ হওয়ার কথা, যে আমার রিপোজিটরিতে হাজার হাজার কমিট থাকার কথা, তাহলে এখন যদি আমি আরেকটা কমিট দেই, ও কি সব পুরনো কমিট ঘেটে দেখবে যে এই কমিটটা ইউনিক কিনা? সো এটা হচ্ছে তোমার অ্যাজাম্পশন রাইট, এটা হচ্ছে একটা আইডি কমিটের জন্য, কিন্তু যেটা আমাদের এক্সপ্লোর করতে হবে সেটা হচ্ছে আইডির ইউনিকনেস কিভাবে মেনটেন হয়। বা কমিটির জন্য একটা আইডি, কিন্তু যদি আমরা গিটের ডিরেক্টরিতে গিয়ে এক্সপ্লোর করি তাহলে আমি দেখবো যে শুধু কমিটের হ্যাশ ছাড়াও সেখানে আরো অনেক হ্যাশ গিট মেনটেন করছে। সো সেই যেমন খুব হাই লেভেলে যদি বলি যে প্রত্যেকটা ফাইল যখন আমি ক্রিয়েট করি, গিট হচ্ছে সে ফাইলটার এগেইনস্টে একটা হ্যাশ জেনারেট করে। সো যখন আমি সামান্য কিছু চেঞ্জ করি সেই হ্যাশটাও তখন চেঞ্জ হয়ে যায়। সো এটা হচ্ছে খুবই হাই লেভেলে বললাম, এটা হচ্ছে আমরা যদি এক্সপ্লোর করি তখন হচ্ছে আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস জানতে পারবো যে এক্স্যাক্টলি এই হ্যাশের অ্যাকচুয়াল সিগনিফিকেন্স কি। সো যেহেতু আমরা কোশ্চেন তিনটা সেকশনে কোশ্চেন গুলো অ্যাড্রেস করলাম, এখন হচ্ছে লাস্ট কল ফর এনি ফার্দার কোশ্চেন। সেটা গিট রিলেটেড হতে পারে, অথবা বেস্ট প্র্যাকটিসেস রিলেটেড হতে পারে, অথবা এনি আদার ডেভেলপমেন্ট রিলেটেড, যেমন কোড রিভিউ প্রসেস বা কোড মার্চ প্রসেস, যে কোনো কিছু হতে পারে। সো একটু পজ দিব আর ফার্দার কোনো কোশ্চেনের জন্য। আচ্ছা, যেমন ইয়ামিন হচ্ছে একটা কোশ্চেন করেছে যে গিট পুশ অরিজিন হেড এবং গিট পুশ অরিজিন মাস্টার এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, সো এখন যেটা বললাম যে যখন আমি হেড বললাম তখন হচ্ছে আমার হেড হচ্ছে আমার ব্রাঞ্চের লাস্ট কমিটের রেফারেন্স, আর মাস্টারও যেটা করে সে ব্রাঞ্চের লাস্ট কমিটের রেফারেন্স, লাস্ট কমিটকেই রেফার করে। সো বেসিক্যালি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, যেহেতু হেড এবং মাস্টার ওই সময়ে একই কমিটকেই পয়েন্ট করতেছে। সো এটা হচ্ছে অনেকটা, আমরা যদি সিতে বা সি প্লাস প্লাসে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পয়েন্টারের সাথে ফ্যামিলিয়ার হয়ে থাকি, তখন সেটা প্রিটি ইনটুইটিভ যে বেসিক্যালি এর মধ্যে কোনো ডিফারেন্স, যদি আমরা এখন মাস্টার ব্রাঞ্চে থাকি তাহলে এটা এক্স্যাক্টলি সেম কাজ করবে। আচ্ছা, সো আরেকটা কোশ্চেন, আনাফের কোশ্চেন, সেটা হচ্ছে প্রজেক্টের সাথে বিভিন্ন ডিপেন্ডেন্সিতে চেঞ্জ করলে সেগুলোকে আলাদাভাবে কমিট করা লাগবে কিনা, লাইক কোনো ইমেজ বা এনিথিং। আচ্ছা, সো যদি এটা এটা দুই ধরনের ডিপেন্ডেন্সি হতে পারে, সেটা হচ্ছে এই প্রজেক্টেরই পার্ট, যেমন যদি ইমেজ হয় যেটা হচ্ছে এই প্রজেক্টেরই একটা রিসোর্স, সেটা হচ্ছে আমরা চাইলে এই প্রজেক্টের সাথেই এই রিসোর্স গুলো কমিট করতে পারি। সেটা হচ্ছে প্রজেক্টের জাস্ট সোর্স কোডের যে ফাইলগুলা, সে ইমেজটাকে সে একটা বাইনারি ফাইল হিসেবে এক্স্যাক্টলি ওভাবেই ট্রিট করবে। আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি। এক্সটার্নাল ডিপেন্ডেন্সি কিরকম, যদি আমার প্রজেক্টটা হয় একটা
কোন একটা বিল্ড সিস্টেম, কোন একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইউজ করে, যেমন যদি হয় মেভেন অথবা গ্রেডল প্রজেক্ট, তখন যেটা হয় যে আমরা ডিপেন্ডেন্সি গুলা তো আমরা জাস্ট ডিফাইন করি একটা ফাইলের ভিতর, আমরা বলি যে আমার প্রজেক্ট এই যে এক্সটার্নাল লাইব্রেরি গুলোর উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, সো সেই ক্ষেত্রে আমি শুধু আমার যে ডেফিনিশন যে ফাইলটা, যে গ্রেডল ফাইলটা অথবা ম্যাভেনের পম ফাইলটা, সেটাই শুধু কমিট করব, আমাকে আর এক্সট্রা ওই লাইব্রেরিটা কমিট করতে হবে না। কারণ সেটা হচ্ছে যেখানে আমি বিল্ড করব, আবার আমার ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট টুলই সেটা সে আবার পুল করে নিবে। সো যদি আর কোনো কোশ্চেন না থাকে, লাস্টলি হচ্ছে আমি গিট ইউজ করার বেস্ট প্র্যাকটিস নিয়ে আরেকবার ব্রিফ করব। সেটা হচ্ছে যখন আমরা কোনো কমিট দিব, আমরা চেষ্টা করব মিনিংফুল কমিট দেওয়ার জন্য, যেন পরে কমিটের হিস্ট্রি দেখে যেন আমরা বুঝতে পারি যে চেঞ্জগুলার এক্স্যাক্টলি কি করেছিলাম আমরা সেখানে চেঞ্জটা। সো এখানে দুইটা পার্ট থাকবে, সেটা হচ্ছে কমিট টাইটেল আর হচ্ছে কমিট ডেসক্রিপশন। সো খুবই যদি মাইনর চেঞ্জ হয়, কমিটের ডেসক্রিপশনটা হয়তো নাও লাগতে পারে, এটা অপশনাল, কিন্তু টাইটেলটা যেন মিনিংফুল হয় সেভাবে চেষ্টা করব। সো এটা একটু ডিফিকাল্ট যে অনেকগুলা লাইন কোড চেঞ্জকে একটা লাইনের মধ্যে প্রকাশ করা, এটা একটু ডিফিকাল্ট, কিন্তু এটা ওভার দ্য টাইম জাস্ট ইউজ করতে করতে আমরা মোটামুটি একটা লেভেলে প্রপারলি কমিট মেসেজ দিতে পারবো বা ডিফাইন করতে পারবো। আর আমি যেটা করতাম যে আমি পপুলার যে প্রজেক্ট গুলা গিটহাবে, সেগুলাতে আমি হিস্ট্রি দেখতাম, ওখানে সবাই কিভাবে কমিট মেসেজ ইউজ করে বা কিভাবে চেঞ্জ গুলা লজিক্যালি গ্রুপ করে, ওইগুলা বোঝার জন্য। আচ্ছা, আর এই স্লাইডটা হচ্ছে, হ্যাঁ এই স্লাইডটা হচ্ছে আমরা শেয়ার করে দিব, যে যেন পরে আমরা এটাতে রেফার করতে পারি কমান্ড গুলোর জন্য, অথবা যে মোস্ট ইম্পর্টেন্টলি যে পয়েন্টার গুলোর কথা আমরা বললাম, যে গিট আরো ভালোভাবে জানার জন্য যে পয়েন্টার গুলোর কথা বললাম, সেগুলো যেন আমরা এখান থেকে নিতে পারি। সো ডেফিনেটলি এই স্লাইডটা হচ্ছে আমরা শেয়ার করে দিব। ঠিক আছে, তাহলে এই সেশন আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর যদি আর কোনো কোশ্চেন থাকে পরে, যদি আসে, তখন হচ্ছে আমরা পেজে অ্যাড্রেস করবো সেগুলো। ওকে, তাহলে আমরা লাইভটা অফ করে দিই আর মিটিংটা শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি স্টপ শেয়ার দিচ্ছি। আচ্ছা, থ্যাংকস এভরিওয়ান ফর জয়নিং। আর সবাই হোপফুলি গিটে কমফোর্টেবল হয়ে যাব আর গিট ভালো ইউজ করতে পারবো।